আমাদের আশেপাশে ভারতের কৃষিক্ষেত্রে কিন্তু একটা বিরাট বিপ্লব ঘটে চলেছে, একদম নীরবে, যা হয়তো অনেকেই খেয়াল করিনি। চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি কিভাবে সাধারণ ডেটা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো প্রযুক্তিগুলো আমাদের দেশের কোটি কোটি মানুষের খাবার জোগানোর পুরো প্রক্রিয়াটাকেই আমূল বদলে দিচ্ছে। আচ্ছা, এই যে এত বড় পরিবর্তনের কথা বলছি, এটা আসলে কতটা প্রভাব ফেলছে দেখুন। শুরুতেই কোনো জটিল পরিসংখ্যান দিয়ে মাথা ধরানোর মানে হয় না। তার চেয়ে বরং চলুন আমরা সরাসরি মাটির কাছাকাছি যাই। এমন একজন কৃষকের গল্প শুনি, যিনি এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে একেবারে অসাধারণ কিছু করে দেখাচ্ছেন। ইনি হলেন ন্যাথান প্যাটেল, একজন আঙুর চাষি। আর ইনি কিন্তু সাধারণ চাষি নন, ইনি সেই সব কৃষকদের মধ্যে একজন যারা পুরনো রীতিনীতির সাথে আধুনিক প্রযুক্তির একটা দারুণ মেলবন্ধন ঘটিয়েছেন। আর এর ফলে তিনি একটা নতুন পথের দিশা দেখাচ্ছেন। 50% ভাবা যায়, শুধু একটা ছোট্ট পরিবর্তনে জলের ব্যবহার অর্ধেক কমে গেছে। আমাদের দেশের মতো জায়গায় যেখানে জল প্রায় সোনার মতো দামি, সেখানে এই 50% সাশ্রয়, এটা কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার। তো কিভাবে হচ্ছে এই ম্যাজিকটা? আসলে প্রযুক্তিটা শুনতে খুব সাধারণ হলেও এর ক্ষমতা কিন্তু অসাধারণ। ওনার জমিতে বসানো সেন্সরগুলো মাটি আর আবহাওয়ার সব তথ্য জোগাড় করে। এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই ডেটা বিশ্লেষণ করে একদম নিখুঁত পরামর্শ পাঠিয়ে দেয় ওনার মোবাইল অ্যাপে। মানে কখন জল দেওয়া দরকার বা কখন সার লাগবে, সবটাই এখন ওনার হাতের মুঠোয়। দেখুন, নেথান প্যাটেলের এই গল্পটা কিন্তু শুধু একজনের সাফল্যের কথা নয়, এটা আসলে একটা অনেক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চলুন এবার ওনার খামার থেকে একটু বেরিয়ে এসে পুরো ভারতের ছবিটা একবার দেখার চেষ্টা করি। ভারতের কৃষির পরিধিটা ঠিক কতটা বিশাল সেটা আগে বুঝতে হবে। দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি, প্রায় 54.6% মানুষ সরাসরি এই খাতের ওপর নির্ভরশীল। এটা কিন্তু শুধু একটা ইন্ডাস্ট্রি নয়, এটা আমাদের দেশের অর্থনীতির একেবারে শিরদণ্ড। আর এই বিশাল কর্মবাহিনীর কাঁধে দায়িত্বটাও কিন্তু বিশাল। 140 কোটিরও বেশি মানুষের মুখে খাবার তুলে দেওয়া আর তার সাথে দেশের বাড়তে থাকা অর্থনীতিকে শক্তি যোগান দেওয়া, চ্যালেঞ্জটা কিন্তু কম বড় নয়। কিন্তু এই লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা একেবারেই সোজা নয়, বাধা অনেকগুলো। একদিকে আমাদের চাষের জমি সীমিত, জলের অভাব তো আছেই, আবার অন্যদিকে ক্লাইমেট চেঞ্জের জন্য আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। তার উপর বেশিরভাগ কৃষকের জমি ছোট ছোট টুকরোতে ভাগ করা, যা আধুনিক প্রযুক্তির ব্যবহারের পথে একটা বড় বাধা। সব মিলিয়ে এটা পরিষ্কার যে পুরনো পদ্ধতিতে চাষ করে এই সমস্যার সমাধান আর সম্ভব নয়। তাহলে প্রশ্নটা হলো, এতগুলো চ্যালেঞ্জ সামলে ভারত কিভাবে তার খাদ্য উৎপাদন ব্যবস্থাকে বদলে ফেলবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা নতুন বিপ্লবের মধ্যে। এই বিপ্লবটার নাম হল এগ্রিকালচার 4.0। এটা হলো কৃষিক্ষেত্রে চতুর্থ বড় বিপ্লব। এর আসল কথা হলো, এখন থেকে চাষাবাদ আর আন্দাজের ওপর চলবে না, সব কিছু হবে ডেটার ওপর ভিত্তি করে, একদম নিখুঁতভাবে। এতে ডেটা, এআই, আইওটি মানে ইন্টারনেটের সাথে যুক্ত সেন্সর আর রোবোটিক্সের মতো প্রযুক্তিগুলোকে একসাথে কাজে লাগানো হচ্ছে। আচ্ছা, কৃষির ইতিহাসটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখব এটা কিন্তু হঠাৎ করে হচ্ছে না। প্রথম বিপ্লব ছিল যখন মানুষ চাষাবাদ শুরু করে, তারপর এলো লাঙল, ট্র্যাক্টরের মতো যন্ত্রের ব্যবহার। এরপর এলো সবুজ বিপ্লব, যেখানে এলো উচ্চ ফলনশীল বীজ আর সার। আর এখন ডেটা আর এআই এর হাত ধরে যেটা হচ্ছে, সেটা হলো চতুর্থ বিপ্লব। এই পুরো যাত্রাপথেরই একটা স্বাভাবিক পর্যায়। বেশ, থিওরির কথা তো অনেক হলো, চলুন এবার একটু গভীরে ঢোকা যাক। মানে বাস্তবে মাঠে ঘাটে এই প্রযুক্তিগুলো ঠিক কিভাবে কাজ করছে। পুরো ব্যাপারটা কিন্তু 3টে সহজ ধাপে হয়। প্রথম ধাপে মাঠে থাকা সেন্সর আর ড্রোনগুলো মাটি, জল আর ফসলের অবস্থা নিয়ে রিয়েল টাইম ডেটা জোগাড় করে। দ্বিতীয় ধাপে এআই প্ল্যাটফর্মগুলো সেই বিশাল ডেটাকে বিশ্লেষণ করে আবহাওয়া, পোকামাকড়ের আক্রমণ বা ফলন কেমন হবে সেই সব বলে দেয়। আর একদম শেষ ধাপে কৃষকরা তাদের মোবাইলেই সেই সব তথ্যের উপর ভিত্তি করে একেবারে নিখুঁত আর কাজের পরামর্শ পেয়ে যায়। আর এই প্রযুক্তির প্রভাবটা কিন্তু শুধু মুখের কথা নয়, এর ফল একেবারে হাতে নাতে পাওয়া যাচ্ছে। যেমন ধরুন, এআই চালিত ড্রোন ব্যবহার করে ফলন প্রায় 20% পর্যন্ত বাড়ানো সম্ভব। একবার ভাবুন তো, একই জমিতে প্রায় একই পরিশ্রমে যদি 5 ভাগের 1 ভাগ বেশি ফসল হয়, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। বুঝতেই পারছেন, এর সম্ভাবনা বিশাল। কিন্তু এই অসাধারণ প্রযুক্তির কথা শুনতে শুনতে স্বাভাবিকভাবেই একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু মাথায় আসে।
আর সেই প্রশ্নটা হলো, এই প্রযুক্তি কি সত্যি দেশের প্রত্যেকটা কৃষকের কাছে পৌঁছাতে পারবে? এটাই কিন্তু আমাদের একটা কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। কারণ প্রযুক্তির আসল সুফল তো তখনই পাওয়া যাবে যখন তা সবার কাছে পৌঁছবে। কিন্তু সেই রাস্তাটা কি আদৌ ততটা সোজা? দেখুন, সবচেয়ে বড় বাধাটা হল টাকা পয়সার। একদিকে ভারতের একজন সাধারণ কৃষকের গড় বার্ষিক আয় প্রায় $1,000 কাছাকাছি, আর অন্যদিকে এই আধুনিক সেন্সর বা ড্রোনের মতো প্রযুক্তি কেনার প্রাথমিক খরচটাই অনেক বেশি। এই বিশাল ফারাকটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। কিন্তু সমস্যাটা শুধু খরচের নয়, আরও অনেক কিছু আছে। যেমন অনেক গ্রামে এখনও ঠিকমতো ইন্টারনেট পৌঁছায়নি। বেশিরভাগ কৃষকেরই জমি ছোট ছোট টুকরোতে ভাগ করা, যা বড় মাপের প্রযুক্তির ব্যবহারের জন্য সুবিধাজনক নয়। এর সাথে যোগ করুন ডিজিটাল জ্ঞানের অভাব আর গ্রামের পরিকাঠামোর ঘাটতি। আর এই সব বাধাগুলোর ফল কি? বাস্তব ছবিটা হল, বর্তমানে ভারতে মাত্র 2% কৃষক তাদের চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন। তার মানে 98% কৃষকই কিন্তু এখনও এই বিপ্লবের বাইরে থেকে গেছেন। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে বিশাল সম্ভাবনা আর কঠিন বাস্তবতা, এর মধ্যেকার ফারাকটা আমরা কিভাবে মেটাবো? ভালো খবর হলো, এই ব্যবধানটা কমানোর জন্য বেশ কিছু দারুণ পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে। যেমন সরকারি আর বেসরকারি সংস্থাগুলো হাতে হাত মিলিয়ে কাজ করছে। এমন হার্ডওয়্যার বানানো হচ্ছে যা দামে কম আর ব্যবহার করাও সোজা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এমন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে যেখান থেকে কৃষকরা এই দামি সরঞ্জামগুলো ভাড়া নিতে বা শেয়ার করতে পারছেন, ফলে কেনার কোনো দরকারই পড়ছে না। তাই আসল কথাটা হলো, ভবিষ্যৎ কিন্তু এমনি এমনি উজ্জ্বল হয়ে যাবে না। এটা নির্ভর করছে আমরা এই শক্তিশালী প্রযুক্তিগুলোকে দেশের প্রত্যেকটা কৃষকের জন্য কতটা সহজলভ্য আর সাশ্রয়ী করে তুলতে পারছি তার ওপর। প্রযুক্তি নিঃসন্দেহে 100 কোটি মানুষের মুখে খাবার তুলে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু সেই স্বপ্নটা তখনই সত্যি হবে যখন এই প্রযুক্তি শুধু হাতে গোনা কয়েকজনের কাছে সীমাবদ্ধ না থেকে দেশের প্রত্যেক কৃষকের হাতে একটা শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে।